হাই স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি প্রিয়তোষ আর তোমাদের ওয়েলকাম প্রিপেয়ার উইথ প্রিয় চ্যানেলে। সামনের নভেম্বরে যে পিএসসি ক্লার্কশিপ এক্সাম আছে তাকেই ফোকাস করে মেনলি এই সিরিজটা চালু করা হচ্ছে। এবং আজ এই সিরিজের প্রথম ক্লাস অ্যানসিয়েন্ট হিস্ট্রির ওপর। এরপরে আরও অনেক জিকে রিলেটেড ক্লাস, যেমন ধরো জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স, এসবের উপর তো আসছেই। তার সাথে সাথে ম্যাথ ও ইংলিশের উপরেও ক্লাস আসবে, যদি তোমরা একটু সাপোর্ট করো। তাই যদি ভালো লাগে ক্লাসগুলো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করা যাক। তো শুরু করার আগে আমি প্রথমে একটু বলে দিই যে আমরা মেনলি পড়াশোনাটা করব কিভাবে। আমরা যে কোনো টপিক যখন পড়বো সেই টপিকের প্রথম দিনে ক্লাসের মাধ্যমে আমরা ডিটেলসে পড়ে নেবো যে সেই টপিকটার মেনলি কি কি আছে, ইম্পর্টেন্ট জিনিসগুলো, বিষয়গুলো। পরের দিন ক্লাসে আমরা কি করব, যেই টপিকটা পড়লাম সেই টপিকের উপরে এমসিকিউ প্র্যাকটিস করব, যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও ইনক্লুড থাকবে। ঠিক আছে, এতে করে আমাদের কি হবে, এতে করে আমাদের প্রিপারেশনটা আরো ভালো হবে। চলো দেখো, এই পিডিএফে আমরা এমসিকিউ তো করবোই, তার সাথে সাথে যেমন আমি বলেছিলাম যে এমসিকিউ এর সাথে সাথে আমরা প্রথম ক্লাসটা ডিটেলস ডিসকাস করব। তো সেরকমভাবেই দেখো আমরা একটু হরপ্পা সম্পর্কে ডিটেলসে জেনে নিই। প্রথমত, এই যে হরপ্পা সভ্যতা আছে, এই হরপ্পা সভ্যতা ছিল সাউথ এশিয়ার বা দক্ষিণ এশিয়ার প্রথম নগর সভ্যতা, আরবান সিভিলাইজেশন ফার্স্ট আরবান সিভিলাইজেশন। ভালো করে দেখবে, আমি কিন্তু এখানে খুব প্রিসাইজভাবে বলে যাবো, তোমরা পারলে নোট করে নিও। এই হরপ্পার সাথে সাথে আরো দুটো সভ্যতা এক্সিস্ট করতো। একটা হচ্ছে তোমার ইজিপ্ট, আর একটা হচ্ছে তোমার মেসোপটেমিয়া। ঠিক আছে, এই হরপ্পা সভ্যতাকে প্রথমে কি বলা হতো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলা হতো। ইন্দাস ভ্যালি, বা এখনো বলা হয় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। কেন নামকরণ হয়েছিল, কারণ প্রথম প্রথম এর বেশিরভাগ নগর বা বেশিরভাগ শহরগুলো ইন্দাস নদীর কাছাকাছি পাওয়া গেছিল। কিন্তু পরবর্তীকালে আরো খনন কার্য চালানোর পর দেখা যায় যে ইন্দাস নদী ছাড়াও ঘাগড়া হাক্কার বা ঘাগ্গার হাকড়া, যেটা তোমরা যা কিছু উচ্চারণ করতে পারো, ঘাগ্গার হাকড়া, এই জায়গাতে আরো অনেক বেশি হরপ্পা সভ্যতার শহর পাওয়া গেছে। পরবর্তী আর এর নাম হরপ্পা সভ্যতা পড়ার কারণ কি, কারণ প্রথম যে শহরটা খুঁজে পাওয়া গিয়েছিল তার নামকরণ হয় হরপ্পা। কে খুঁজে পেয়েছিল, যদি কারো জানা থাকে কমেন্ট বক্সে বলো, আমি এই ভিডিওতে উত্তর দিয়ে দেবো, চিন্তা নেই। তো প্রথম যে শহরটা পাওয়া গেছিল তার নাম হরপ্পা ছিল বলে সেই হরপ্পার নাম অনুসারেই এই সভ্যতাকে বলা হয় হরপ্পা সভ্যতা। ঠিক আছে, মনে রাখতে হবে এই হরপ্পা সভ্যতা উপরে যে দুটো আমরা অন্য সভ্যতার নাম মেনশন করলাম, ইজিপ্ট বা মেসোপটেমিয়া, এদের থেকে অনেক বড় ছিল। এটা মেনলি কতটা এরিয়া জুড়ে ছিল, 8 লাখ স্কোয়ার কিলোমিটার। কত, 8 লাখ স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে এই সভ্যতাটা বিস্তৃত ছিল। ঠিক আছে, এবারে মানা হয় কি এই হরপ্পা সভ্যতা চালকোলিথিক যুগ থেকেও অনেক পুরনো, চালকোলিথিক যুগেরও আগের সভ্যতা। ঠিক আছে, এবারে চালকোলিথিক কি, এটার উপর তো একটা আলাদা ক্লাসই হয়ে যেতে পারে। তবে মনে রেখো যে আমাদের স্টোন এজের পরবর্তী যেই এজটা আসে, ঠিক আছে, স্টোন এজ শেষ হচ্ছে যখন আমাদের মেটাল আসছে, ফার্স্ট মেটাল ইউজ হয়েছিল কোপার, ঠিক আছে, বা কপার। হ্যাঁ, তো সেই সময় থেকে আমরা চালকোলিথিক সভ্যতা ধরি। তো তারপরে চালকোলিথিক সভ্যতার পরে চালকোলিথিক সভ্যতার আগে আমাদের হরপ্পা সভ্যতা কিন্তু ছিল। হরপ্পা সভ্যতার পরে আমাদের চালকোলিথিক সভ্যতা আসে, এটা যেন মনে থাকে। পরবর্তী দেখো, আমাদের এই হরপ্পা সভ্যতাকে ঐতিহাসিকরা 3টে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে তোমার প্রি হরপ্পা, একটা হচ্ছে তোমার ম্যাচিওর হরপ্পা, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার পোস্ট হরপ্পা। ঠিক আছে, একটা প্রি হরপ্পা, একটা ম্যাচিওর হরপ্পা, আর একটা পোস্ট হরপ্পা। তাহলে প্রি হরপ্পার এই হরপ্পার সময়কালটা কখন, এর হরপ্পার সময়কাল হচ্ছে 3200 থেকে 2600 বিসিই। আর ম্যাচিওর হরপ্পার সময়কাল কখন, 2600 থেকে 1900 বিসিই। আর পোস্ট হরপ্পা 1900 থেকে 1300 বিসিই। বুঝতে পারা গেছে, এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচিওর হরপ্পা, যেটা নিয়ে ঐতিহাসিকদের কাছে সব থেকে বেশি নিউজ আছে, আর এখান থেকে আমাদের পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন আসবে। ঠিক আছে, তাহলে চলো প্রথম কোশ্চেনটা করা যাক, তারপরে আমি আরো আসছি। এখানে বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট আরবান সিভিলাইজেশন ইন সাউথ এশিয়া। দক্ষিণ এশিয়ার প্রথম নগর সভ্যতা কোনটা ছিল। তাহলে এইমাত্র আমরা বললাম হরপ্পা ছিল সাউথ এশিয়ার ফার্স্ট আরবান সিভিলাইজেশন। তাহলে চলো ঠিক করা যাক। ঠিক আছে, কোনটা, হরপ্পা। নেক্সট, এবারে দেখো এই যে আমরা 3টে সভ্যতা বললাম, প্রি হরপ্পা, ম্যাচিওর হরপ্পা, পোস্ট হরপ্পা, এই 3টেতেই কিছু কিছু করে শহর ছিল, যেগুলো একটার সঙ্গে আরেকটা এক্সিস্ট করতো। কিন্তু আমাদেরকে শহরগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিতে পারে এরকম ভাবে, এখন যা কোশ্চেনের প্যাটার্ন, যের মধ্যে কোন সভ্যতাটা ম্যাচিওর হরপ্পার মধ্যে ছিল, বা কোনটা প্রি হরপ্পার মধ্যে ছিল, কোন শহরটা পোস্ট হরপ্পার মধ্যে ছিল। ঠিক আছে, তো দেখো একটু দেখে নেওয়া যায়। যেমন আমি কোশ্চেনও রেখেছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সাইট অফ আর্লি হরপ্পান ফেজ। দেখো এখানে আমি একটু জায়গা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আর্লি, ম্যাচিওর আর পোস্ট। মনে রাখবে আর্লি হরপ্পাতে যে যে শহরগুলো ছিল সেগুলোর নাম হচ্ছে কি পাদ্রি। প্রথম কথা হচ্ছে পাদ্রি, প্রথম শহর হচ্ছে পাদ্রি। এটা কোথায় ছিল, এটা হচ্ছে গুজরাটে, গুজরাট। সেকেন্ড হচ্ছে তোমার কালীবঙ্গান, এটার নামের সঙ্গে তোমরা অনেকেই পরিচিত, ব্ল্যাক বেঙ্গলস বলা হয় কালীবঙ্গান। কালীবঙ্গান এটা কোথায়, রাজস্থান। ঠিক আছে,
নেক্সট 3 নাম্বার হচ্ছে তোমার কি, নেক্সট হচ্ছে ধোলাভিরা। ধোলাভিরাতে ইম্পর্টেন্ট কি, যে কোনো ওয়াটার, জল রিলেটেড, জল পাম্প, জল রিজার্ভয়ার, যা খুশি বলুক সবকিছু কি ধোলাভিরা। এটা কোথায়, কচ্ছ, কচ্ছ রিজিয়ন। নেক্সট নেক্সট হচ্ছে তোমার কি হরপ্পা হবে, হরপ্পা নিজে। 5 আর কি কি হবে, আর হচ্ছে বালাকোট, আমরি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বালাকোট, আমরি, তারপর হচ্ছে তোমার কটদিজি, ভিরানা। এগুলো সবই কি ছিল, এগুলো এগুলো সবই হচ্ছে তোমার আর্লি হরপ্পান সাইডের মধ্যে পড়ে। আর ম্যাচিওর হরপ্পান সাইডের মধ্যে কোনগুলো পড়ছিল, ম্যাচিওর হরপ্পান মানে যেগুলো হচ্ছে যখন আমাদের হরপ্পাতে সম্পূর্ণরূপে নগর বিকাশ হয়ে গেছে এবং যে সময় মানুষ পুরোপুরি নগরে বা শহরে বসবাস করতে আরম্ভ করেছে, ওখানে সমস্ত রকম সমস্ত কিছু ডেভেলপড হয়ে গেছে, তোমার ধরো বিল্ডিং থেকে আরম্ভ করে ব্যবসা বাণিজ্য সবকিছু ডেভেলপড, সেই সময়কে আমরা ম্যাচিওর সভ্যতা বলবো। তো সেই সময় যে সমস্ত শহরগুলো এক্সিস্ট করতো সেগুলো হচ্ছে কি, প্রথমত হরপ্পা তো ছিল, তার সাথে সাথে মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো, তার সাথে আর কি, মহেঞ্জোদারোর সাথে সাথে আর হচ্ছে তোমার কালীবঙ্গান, কালীবঙ্গান, ধোলাভিরা, ধোলাভিরা। 5 নাম্বার কি, 5 নাম্বার হচ্ছে তোমার রাখিগিরি, 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 আর এখানে কালারটা চেঞ্জ করতে হবে, আর বনওয়ালি, ঠিক আছে। এবারে পোস্ট হরপ্পান সভ্যতার মধ্যে অনেকগুলো ফেজ আছে। একটা হচ্ছে ওয়েস্ট পাঞ্জাব ফেজ, ওয়েস্ট পাঞ্জাব ফেজ, ঠিক আছে, ওয়েস্ট পাঞ্জাব ফেজ। নেক্সট হচ্ছে কি ইস্ট পাঞ্জাব ফেজ, ইস্ট পাঞ্জাব ফেজ। আর তারপর হচ্ছে ঝুকার ফেজ। এই ঝুকার ফেজের মধ্যে যে শহরগুলো ছিল সেগুলো কি কি, সেগুলো হচ্ছে তোমার ঝুকার, চুনাধারো, অমরি, ঝুকার, চুনাধারো বা চানুদারো অনেকে বলতে পারো, চুনাধারো, অমরি। নেক্সট হচ্ছে তোমার রংপুর ফেজ। এই রংপুর ফেজের মধ্যে কি কি থাকে, রংপুর ফেজের মধ্যে ভালো করে দেখবে, এগুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। রংপুর ফেজের মধ্যে যে সমস্ত শহরগুলো ছিল এগুলো কচ্ছ, সৌরাষ্ট্র, গুজরাট, ঠিক আছে। নেক্সট গঙ্গা যমুনা দোয়াব, ঠিক আছে। আসলে যখন আমাদের ম্যাচুর হরপ্পান সভ্যতা ছিল তখন আমাদের যেখানে যেখানে থর মরুভূমি আছে বা যেখানে ডিজার্ট এরিয়া আছে, ওই জায়গাটা ডিজার্ট এরিয়া থাকেনি, তখন ওই জায়গাটা ফার্টাইল ল্যান্ড ছিল, তো ওখানেই মানুষজন থাকতো। তারপর আস্তে আস্তে যখন ওই জায়গাটা ডিজার্ট হতে আরম্ভ করলো বা ওখানে অ্যারিড একটা ক্লাইমেট স্টার্ট হলো, বা ওখানে চাষাবাদ আর ভালো হলো না, বা বন্যা টন্যা অনেক কিছু কারণ হতে পারে, বা আরিয়ান ইনভেশন বা অনেক কিছু কারণ হতে পারে, সেসব কারণে তখন মানুষজন আস্তে আস্তে কি করলো, গঙ্গা যমুনার বা আমাদের যে গঙ্গা নদী যেদিকে বয়ে গেছে একদম একটু নর্থ ইস্টের সাইড দিকে, ওইদিকে সরে আসতে লাগলো। তো পরবর্তীকালে হরপ্পা সভ্যতার ম্যাচুরের পর যখন পোস্ট সভ্যতা আসছে তখন মানুষজন কোন দিকে সরে যাচ্ছে, আস্তে আস্তে ইস্টের দিকে সরে যাচ্ছে। তো এই কারণে পোস্ট হরপ্পান সাইডে, পোস্ট হরপ্পান সময়ে মানুষজন গঙ্গা যমুনার কাছাকাছি ছিল বা গিয়েছিল, এই কারণে এখানেও হরপ্পান সাইডের কিছু কিছু অংশ দেখতে পাওয়া যায়। বুঝতে পারা গেছে? তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সাইড অফ আর্লি হরপ্পান পেজ? পাদ্রি, হ্যাঁ আর্লি হরপ্পান পেজের মধ্যে পাদ্রি তো আছে। কালীবঙ্গান, হ্যাঁ কালীবঙ্গানও আছে। ঝুকার, না এখানে ঝুকার নেই। হরপ্পা, হ্যাঁ হরপ্পা আছে, তাহলে উত্তর কি হবে, উত্তর হবে ঝুকার। ঝুকার কোন সাইডে আছে, ঝুকার আছে ম্যাচুয়ার সাইডে, সরি ম্যাচুয়ার না, পোস্ট পোস্ট হরপ্পান পেজে আমাদের ঝুকার সাইডটা পড়ে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট দ্যান পয়েন্ট অফ হরপ্পান সিভিলাইজেশন। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট। এখানে তো আমরা হরপ্পা সম্পর্কে দেখলাম, এবারে হরপ্পার কিরকম দেখতে ছিল এখানে ছবিতে দেখো। হরপ্পা ছিল মেনলি এই জায়গাটা জুড়ে, প্রথমে এই জায়গাটা জুড়ে বিস্তৃত ছিল, অনেকটা ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজ আকার শেপে, দেখতে পাচ্ছ, অনেকটা ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজ আকার শেপে। তো এর কতগুলো পয়েন্ট ছিল, সব থেকে প্রথমে নর্দার্ন পয়েন্ট, সাউদার্ন পয়েন্ট, ইস্টার্ন পয়েন্ট আর ওয়েস্টার্ন পয়েন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে। নর্দার্ন পয়েন্ট যে ছিল, এই নর্দার্ন পয়েন্টের নাম হচ্ছে কি মান্দা, কি মান্দা। আচ্ছা আমি এখানে করছি দেখো, এটা যদি নর্থ হয়, এই নর্দার্ন পয়েন্টের নাম হচ্ছে মান্দা। এটা কোথায় অবস্থিত ছিল, এটা অবস্থিত ছিল আমাদের জম্মুতে। কোথায়, জম্মুতে। এটা কোন নদীর তীরে অবস্থিত, চেনাব, মনে রাখবে, এটা চেনাব নদীর তীরে অবস্থিত। নেক্সট সাউথ, সাউথে যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে দাইমাবাদ বা মালভান অঞ্চলে বলা হয়, দাইমাবাদ বা মালভান অঞ্চল, এটা কোথায়, গুজরাটে, ঠিক আছে। এটা কোন নদীর তীরে অবস্থিত, এটা গোদাবরী, ঠিক আছে। নেক্সট ইস্ট, ইস্টে যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে আলমগীরপুর, উত্তরপ্রদেশের আলমগীরপুর, আলমগীরপুর, এটা কোন নদীর তীরে অবস্থিত, এটা ছিল তোমার হিন্ডন নদীর তীরে অবস্থিত, হিন্ডন, ঠিক আছে। নেক্সট ওয়েস্টে, ওয়েস্টের যে পয়েন্টটা ছিল, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, তার নাম হচ্ছে কি আমাদের সুক্তা গেন্ডর, সুক্তা গেন্ডর, ঠিক আছে। এটা কোন নদীর তীরে অবস্থিত, এটা হচ্ছে দাক্স, দাক্স নদীর তীরে অবস্থিত। তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন চলে আসবে, নর্দার্ন মোস্ট পয়েন্টটা কি ছিল আমাদের হরপ্পা সভ্যতা, যে ট্রায়াঙ্গুলার শেপে ছিল, ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজ আকার, ট্রায়াঙ্গুলার,
ঠিক আছে। এই ট্রায়াঙ্গুলার শেপের নর্দার্ন মোস্ট পয়েন্ট ছিল হচ্ছে মান্দা, যেটা কোথায় অবস্থিত জম্মুতে, এটা কোন নদীর তীরে অবস্থিত চেনাব। সাউদার্ন মোস্ট পয়েন্ট ছিল দাইমাবাদ, যেটা গুজরাটে অবস্থিত, কোন নদীর তীরে গোদাবরী, ঠিক আছে। পূর্ব দিকের পয়েন্টের নাম হচ্ছে আলমগীরপুর, যেটা হচ্ছে কোথায় ইউপিতে আছে, উত্তরপ্রদেশ, ঠিক আছে, এটা কোন নদীর তীরে অবস্থিত হিন্ডন। আর ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে আমাদের সুক্কা গেন্ডন, যেটা কোন নদীর তীরে অবস্থিত ডাক্স নদীর তীরে। বুঝতে পারা গেছে? আশা করছি ক্লিয়ার হয়েছে। এবারে দেখো আমরা আস্তে আস্তে এবারে ডিসকাশনটা কিভাবে বাড়াবো। এখানে যে টাউন প্ল্যানিং ছিল, সোসাইটি ছিল, এগুলো সম্পর্কে আমরা অল্প অল্প করে ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে নেবো। তো হরপ্পা সভ্যতার, যে আমরা প্রথমেই বলেছি হরপ্পা সভ্যতা ছিল প্রথম নগর সভ্যতা আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে, আর এখানকার টাউন প্ল্যানিং ছিল খুব উন্নত। এখানকার টাউন বা যে যে শহরগুলো ছিল সেগুলো দুটো পার্টে বিভক্ত ছিল, একটা সিটাডেল পার্ট বা যেখানে দুর্গ থাকতো, উঁচু পার্ট থাকতো, ঠিক আছে, দুর্গ, আর একটা হচ্ছে লোয়ার পার্ট মানে নিম্ন, যেখানে এই দুর্গ জায়গায় এখানে কারা বসবাস করতো, এখানে মেনলি বসবাস করতো শাসক সম্প্রদায়রা বা রুলার্সরা, ঠিক আছে। এবারে কথা হচ্ছে এরকম বলা হয়, আমরা দেখে আসি যে ওখানে সেরকম রাজা ছিল না, বা রাজা মেনলি যেমনভাবে শাসন করতো প্রজাদের সেই একদম প্রপার আর রাজতন্ত্র এস্টাবলিশ থাকেনি, কিন্তু ওখানে শাসক সম্প্রদায় ছিল। এর কারণ আমরা কোথা থেকে পাই, যে এত বড় একটা সভ্যতাকে এরকম ভাবে চালানো কিন্তু নর্মাল মানুষের পক্ষে পসিবল হতো না, হ্যাপাজার্ট হয়ে যেত। কিন্তু এত সুন্দরভাবে সবকিছুকে মেনটেন করে রাখার পেছনে একদম মেন মাথায় তো কোনো শাসককে থাকতেই হতো। এই কারণে এখান থেকে ইমাজিন করা হয় যে শাসক দল ছিল। আর যে সিটাডেল পার্টটা পাওয়া গেছে বা দুর্গযুক্ত উঁচু জায়গাগুলো পাওয়া গেছে, সেটাই কারা বসবাস করতো, রুলার্স বা শাসকরা বসবাস করতো, ঠিক আছে। এখানে লিখে দেওয়া আছে রুলার্স অফ দ্য সিটি লিভড হিয়ার। হ্যাঁ, আর কি এখানে এটা হচ্ছে ছোট পার্ট ছিল। আর এটা কোন জায়গায় অবস্থিত, এটা হচ্ছে কোনো শহরের পশ্চিম দিকে অবস্থিত ছিল, ঠিক আছে। আর এখানে বড় বড় বিল্ডিং, গ্রানারি বা শস্যাগার এবং ইম্পর্টেন্ট ওয়ার্কশপ, কোনো কিছু যেমন ইম্পর্টেন্ট ওয়ার্কশপ বলতে যারা মার্চেন্ট ছিল, মার্চেন্ট বলতে ব্যবসায়ী বা যারা মেকার ছিল, বিড মেকার, বড় বিভিন্ন ধরনের যারা জিনিসপত্র বানাতো, চ্যারিওর মেকার, রড মেকার, এরা সব কি করতো, এদের এখানে সব ছিল, ঠিক আছে। আর লোয়ার পার্টে কারা বসবাস করতো, কমন সিটিজেনরা, যারা নর্মাল মানুষ ছিল, লেবারার্স বলতে পারো, শ্রমিক টাইপের মানুষ যারা ছিল, তারা এখানে বসবাস করতো। বুঝতে পারা গেছে? এরপর এদের টাউন প্ল্যানিং সম্পর্কে আরো কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, যেগুলো আমাকে দেখতে হবে। এদের টাউন প্ল্যানিং কেমন ছিল দেখো, ছবিতে দেখতে পাচ্ছ। এদের টাউন্সের মাঝে মাঝে এরকম 10 মিটার ওয়াইড কি ছিল, 10 মিটার ওয়াইড মেন একটা রাস্তা ছিল, 10 মিটার ওয়াইড, ঠিক আছে। যেটা মাঝে মাঝে যদি কোনো জায়গায় মানে কোনো গলিতে ঢুকতো, তাহলে এরকম রাইট অ্যাঙ্গেলে কাটা হতো, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম ভাবে কাটা থাকতো। এবং প্রত্যেকটা ব্রেকে বা ইন্টারভেলে একটা করে কি থাকতো, ল্যাম্প পোস্ট থাকতো, ঠিক আছে, ল্যাম্প পোস্ট। তাহলে বুঝতে পারছো তখনকার দিনে হরপ্পা সভ্যতা কতটা ইম্পর্টেন্ট। আর এখানকার শহর ছিল অনেকটা এরকম। এই প্যাটার্নটাকে কি বলা হয়, এই প্যাটার্নটাকে বলা হয় গ্রিড প্যাটার্ন। কি প্যাটার্ন? গ্রিড প্যাটার্ন। গ্রিড প্যাটার্ন মানে হচ্ছে যারা দাবা খেলো বা দাবা খেলার বোর্ড দেখেছো, তারা দেখবে এরকম প্যাটার্নের অনেকটা বোর্ড দেওয়া হয়। এই কারণে এটার সাথে কম্পেয়ার করে বলা হয় হরপ্পা সভ্যতার টাউন প্ল্যানিং ছিল গ্রিড প্যাটার্নের। এবার এখানে আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। এখানকার ঘরগুলো কিরকম ছিল তোমরা এখানে দেখতে পাচ্ছ, অনেকটা কি রেক্টেঙ্গুলার শেপ বা স্কোয়ার শেপ, আয়তকার বা বর্গাকার ব্লকে এদের ঘরগুলো বিভক্ত ছিল, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে ব্রিক্স বা ইট ব্যবহার করা হতো সেটা কি ছিল, বার্ন, ঠিক আছে, বার্ন, ঠিক আছে। এবারে নেক্সট দেখো এখানে ইটের সাইজ কি ছিল, সাইজ 1:2:4 এই রেশিওতে ইটের বা এই অনুপাতে ইটের সাইজ রাখা হতো। কিন্তু যখন ঘর তৈরি করা হতো মেনলি, তখন সেই সাইজটা ঘর আর যখন দেওয়াল তৈরি করা হতো, তোমার ঘর আর সিটির দেওয়াল বা শহরের সিটির দেওয়াল তৈরি করা হতো, দুটোর মধ্যে কিন্তু ভ্যারি করতো, কিন্তু অনুপাতটা 1:2:4 ছিল। হাউসের ক্ষেত্রে এদের অনুপাত ছিল 7x14x28, ঠিক আছে। দেখো এটা যদি অনুপাত করি তাহলে কি দাঁড়াচ্ছে, 1:2:4, ঠিক আছে। আর সিটি ওয়ালসের ক্ষেত্রে এটা ছিল 10x20x40, এটাও কিন্তু অনুপাত করলে হবে 1:2:4। আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো এখানে আরেকটা জিনিস খুব উন্নত ছিল, সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম। দেখো আজ থেকে এত বছর আগে তখনকার হরপ্পা সভ্যতাতে কিন্তু ড্রেনেজ সিস্টেম এত উন্নত ছিল, কিন্তু এখন আমাদের এত মডার্ন টেকনোলজি থাকা সত্ত্বেও আমাদের টাউন কিন্তু জলে ডুবে, একটু জল হলেই কি হচ্ছে যেন জলের মধ্যে ডুবে যাচ্ছে, কারণ কি জল নিকাশি ব্যবস্থা ভালো নয়, ঠিক আছে। তখনকার দিনে ড্রেনেজ সিস্টেম ছিল কিন্তু খুব উন্নত, এবং ড্রেনগুলো ঢাকা দেওয়া থাকতো, ঠিক আছে, এবং ড্রেন তৈরি থাকতো কি দিয়ে, ড্রেনগুলো তৈরি হতো মেনলি মোটার, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার লাইম, তারপর হচ্ছে তোমার জিপসাম। আচ্ছা এখান থেকে একটা কোশ্চেন তোমাদের জন্য, এই জিপসামের সংকেত কি বলো, কেমিক্যাল ফর্মুলা, জিপসামের কেমিক্যাল ফর্মুলা, এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে, মনে রাখবে। CaSO4 2H2O, ঠিক আছে। এই CaSO4 2H2 কে যদি আমরা হিট দিয়ে দিই, তাহলে কিন্তু এটা হয়ে যায় কি, পিওপি। পিওপি অন্য কিছু মলিকুল নয়, কিন্তু এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, যেটা হচ্ছে ঘরে তোমার ফুটি, অনেকে বলে ফুটির কাজ করতেও কাজে লাগে। এর সংকেত কি হয়ে যায়, যখন এটা হিট দেওয়া হয়ে যায়, তখন হিট দেওয়ার পরে সংকেত হয়ে যায় CaSO4 H2O, ঠিক আছে, বুঝতে পারা গেছে। আবার এটা যদি তোমরা জল ঢেলে দাও, তখন সেটা আবার জিপসাম বা CaSO4 2H2 এ পরিণত হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এখানে যে সমস্ত বিল্ডিং গুলো ছিল, সেগুলো বিল্ডিং গুলো মেনলি 1 or 2 স্টোর, মানে একতলা বা দুতলা বা তার থেকেও বেশি থাকতো, ঠিক আছে, 1 or more, হ্যাঁ। আর কোনো ঘর এরকম ছিল না যাদের জানলা কি ছিল, বা যাদের জানলা বা দরজা রাস্তা একদম মেন রাস্তায় খুলতে, এরকম কিন্তু থাকেনি, বুঝতে পারা গেছে। মানে সব জানলা দরজা কি ভেতরের দিকে থাকতো, রাস্তার দিকে খোলা কোনো জানলা দরজা থাকতো না, ঠিক আছে, ক্লিয়ার।
তাহলে আমাদের টাউন প্ল্যানিং মোটামুটি আমরা পড়ে নিয়েছি। নেক্সট আসা যাক, দেখো তাহলে এখানে নেক্সট কোশ্চেন কি, হরপ্পান সিভিলাইজেশনে যে সমস্ত বার্ন ব্রিক্সগুলো বা পোড়ানো ইট ব্যবহার করা হতো তাদের রেশিও কি ছিল? আশা করছি তোমরা পারবে। এর অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিও যারা ভিডিওটা ভালোভাবে দেখছো, ঠিক আছে। নেক্সট দেখো সোসাইটি, চলো আমি বলে দিচ্ছি 1:2:4, সরি। নেক্সট দেখো সোসাইটি, আমরা প্রথমেই দেখেছি আমাদের হরপ্পা সভ্যতার সোসাইটি বা সভ্যতা কি ছিল, আরবান বা সমাজ ব্যবস্থা কি ছিল, আরবান বা শহুরে, ঠিক আছে। এখানে মেনলি মিডল ক্লাসরা বসবাস করতো, মিডল ক্লাস সোসাইটি ছিল, ঠিক আছে। সোসাইটি কিরকম ছিল, মিডল ক্লাস সোসাইটি, হ্যাঁ। আর প্রত্যেক আর তিনটে ভাগে ভাগ ছিল, একটা হচ্ছে রুলড মানে যারা শাসন করতো, আর একটা হচ্ছে কি তোমার ধনী ব্যবসায়ী রিচ মার্চেন্ট যাদেরকে বলা হয়, হ্যাঁ। আর কি, আর হচ্ছে তোমার যারা কাজ করতো লেবারার, ঠিক আছে। এরপর এখানে বিভিন্ন রকম পেশাদার মানুষ বসবাস করতো, যেমন কেউ প্রিস্ট বা ব্রাহ্মণের কাজ করতো, যোদ্ধারা থাকতো, চাষিরা থাকতো, ব্যবসায়ী থাকতো, আর্টিসান থাকতো, বিভিন্ন রকম লোকজন বসবাস করতো। এখান থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদেরকে মনে রাখতে হবে, এদের সোসাইটিটা ছিল কি ম্যাট্রিয়ার্চাল বা মাতৃতান্ত্রিক। এটা আমরা কিভাবে বলতে পারি, তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে স্যার আপনি কি হরপ্পা সভ্যতায় ছিলেন বা গিয়েছিলেন, তাহলে আপনি কিভাবে বুঝলেন এটা মাতৃতান্ত্রিক? কারণ এখানে প্রচুর পরিমাণে ফিমেল ফিগার, মাটির তৈরি ফিমেল ফিগার বা ধাতুর তৈরি ফিমেল ফিগার অনেক পরিমাণে পাওয়া গেছে, মাতৃমূর্তি, ঠিক আছে। বিভিন্ন রকম টেরাকোটা, পোড়ামাটির তৈরি মহিলাদের মূর্তি, বিভিন্ন রকম স্টোন স্কাল্পচার, এসব অনেক কিছু পাওয়া গেছে কোথায়, আমাদের এই মেনলি হরপ্পা সভ্যতাতে, ঠিক আছে। এই কারণে ধরা হয় যে এই সভ্যতাটা ছিল ম্যাট্রিয়ার্চাল বা মাতৃতান্ত্রিক। এছাড়াও এখানে মানুষজন কি কি পোশাক পরিচ্ছদের জন্য কি কি জিনিস ব্যবহার করতো, কটন ব্যবহার করতো, সিল্ক ব্যবহার করতো, আর উল ব্যবহার করতো, ঠিক আছে। এটা আমরা কিভাবে জানতে পারলাম, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসবে। এ পিস অফ ওভেন ক্লথ মানে বোনা কাপড় পাওয়া গেছে, আবিষ্কার করেছে কোথায়, মহেঞ্জোদারোতে, কারা, ঐতিহাসিকরা, ঠিক আছে। এই থেকে আমরা বলতে পারি, এছাড়াও আরো অনেক সিল্ক উল এইসব জিনিসও আমরা ওখান থেকে পেয়েছি, ওখান থেকে অবশিষ্টাংশ, এর থেকে আমরা বলতে পারি কি যে এখানকার মানুষজন কটন সিল্ক উল এইসবের সঙ্গে পরিচিত ছিল, বুঝতে পারা গেছে। এবারে দেখো নেক্সট আসা যাক এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমেলস, ঠিক আছে। এখানকার প্রথমেই মনে রাখবে যে কোনো জায়গার ইকোনমি নির্ভর করে সেই দেশ কিভাবে চলছে তার উপরে। মেনলি আমাদের ইন্ডিয়ান ইকোনমি কিসের উপর বেশিরভাগ নির্ভরশীল, এগ্রিকালচারের উপর, এগ্রিকালচারাল ইকোনমি, ঠিক আছে, এগ্রিকালচার। তো তখনকার হরপ্পা সভ্যতার ইকোনমি এগ্রিকালচারের উপর নির্ভরশীল ছিল, তার সাথে সাথে ব্যবসা বাণিজ্য, ঠিক আছে, এইসবের উপরেও নির্ভরশীল ছিল। তো এখানকার ইকোনমি ছিল, ইকোনমি দু রকমের হয়, একটা হচ্ছে সারপ্লাস আর একটা হচ্ছে সাবসিস্টেন্স, ভালো করে বুঝবে, সারপ্লাস আর সাবসিস্টেন্স। সারপ্লাস ইকোনমি কোনটাকে বলা হয়, ধরো তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, তুমি মাঠে ফসল ফলাচ্ছ, তোমার বাড়িতে 4 জন লোক, কিন্তু তুমি ফসল ফলাচ্ছ অনেক, প্রচুর প্রচুর, তুমি 4 জনের খাওয়া দাওয়ার পরেও সেটা বেড়ে যাচ্ছে, তুমি সেটাকে স্টোর করে রেখে দিচ্ছ, পরে বিক্রিও করছো, ঠিক আছে। তোমার কাছে এই জিনিসটাকে বলা হয় কি, এরপরে তোমার কাছে পয়সাও আসছে, এই জিনিসটাকে বলা হয় কি সারপ্লাস ইকোনমি। আর সাবসিস্টেন্স কোনটাকে বলা হয়, তোমার ঘরে 4 জন লোক, কিন্তু তুমি ফসল ফলাচ্ছ ওই 3.5 জনের মতো, ঠিক আছে, এবং খুব কষ্টসৃষ্ট করে চালাচ্ছ, এবং তুমি তো ওই বেঁচে থাকার কোনো প্রশ্নই উঠছে না, ঠিক আছে, বা ফসল খাওয়া দাওয়ার পর বা কনজিউম করার পর আর কোনো রকম ফসল বা খাদ্য বেঁচেই থাকছে না, এটাকে আমরা বলবো কি সাবসিস্টেন্স ইকোনমি। তো হরপ্পা সভ্যতা ছিল সারপ্লাস ইকোনমি, প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করতো। এর প্রমাণ আমরা কোথা থেকে পাই, বড় বড় গ্রানারি বা শস্যাগার থেকে, বুঝতে পারা গেছে, ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো এখানে কি কি শস্য মেনলি ফলানো হতো, এখানে যে সমস্ত জিনিস ফলানো হতো সেগুলো হচ্ছে তোমার হোয়েট বা গম, এটা মেনলি মেহেরগড়ে বেশি চাষ হতো, মেহেরগড়, ঠিক আছে। এছাড়াও এখানে বার্লি, ঠিক আছে, ওয়েট মেঘলাটা একটু চেঞ্জ করে নিই, বার্লি, ঠিক আছে। এছাড়াও তোমার এখানে হর্স গ্রাম এক ধরনের ডাল, মাস্টার্ড, ওয়াটারমেলন, ঠিক আছে, পিজ, এইসব জিনিসগুলো এখানে চাষ করা হতো, ঠিক আছে। এরা মেনলি কখন চাষবাস করতো, এরা মেনলি তোমাদের চাষবাস করতো নভেম্বরের টাইমে, ঠিক আছে, মানে এপ্রিলের সময়। দেখো ভালো করে, নভেম্বর আর এপ্রিল এরা চাষবাস করতো। এরা বীজ বুনতো কখন, এরা বীজ বুনতো তোমার হচ্ছে যখন বন্যার জল চলে যেত জায়গাটা ছেড়ে, মানে বন্যা কমে যেত, সেটার সময়টা কখন, সেই সময়টা হচ্ছে তোমার নভেম্বরে। আর এরা ফসল তুলে নিত কখন, রিপ্ট, রিপ্ট কখন করতো, এপ্রিলে, বন্যা আসার ঠিক আগে, বুঝতে পারা গেছে। তাহলে এইভাবেই তাদের এগ্রিকালচারাল চলতো। এখানে আর কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, যখন ঐতিহাসিকরা আবিষ্কার করছিল তখন এখানে ঐতিহাসিকরা কতগুলো শহরে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখতে পায়, যেমন চাষ করা জমি, প্লাউড ফিল্ড খুঁজে পাই, কোথায় খুঁজে পাই জানা থাকলে বলো, আমি বলছি এক্ষুনি। এছাড়াও উডেন প্লাউ বা লাঙ্গল, কাঠের লাঙ্গলও
দেখতে পেয়েছে, ঠিক আছে, উডেন প্লাউ পেয়েছে। এছাড়াও টেরাকোটা বা মাটির তৈরি টেরাকোটা মডেল অফ প্লাউ, ঠিক আছে, লাঙ্গল, এইসবও খোঁজ পেয়েছে। তাহলে কোথায় পেয়েছে? প্রথমত প্লাউড ফিল্ড বা চাষ করা জমি বা লাঙ্গল দেওয়া জমি, এটা কোথায় দেখতে পেয়েছে? এটা পেয়েছে কালীবঙ্গান। সবসময় মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। এর সাথে সাথে উডেন প্লাউ, কাঠের লাঙ্গল, এটাও পেয়েছে কোথাও? কোথায়? সেম কালীবঙ্গান। এবারে টেরাকোটা মডেল অফ প্লাউ বা তোমার ওই মাটির তৈরি লাঙ্গল, এটা কোথায় সন্ধান পেয়েছে? এটার সন্ধান পেয়েছে বনওয়ালি আর বহওয়ালপুরে। বনওয়ালি অ্যান্ড বহওয়ালপুর। ক্লিয়ার? এবারে নেক্সট আসা যাক, হুইচ অফ দ্য সিভিলাইজেশন, এবারে কোশ্চেন গুলো দেখে নাও। হুইচ অফ দ্য সিভিলাইজেশন ওয়াজ দ্য আর্লিয়েস্ট civilization to produce cotton? এখানে একটা কোশ্চেনের মিস্টেক আছে। হুইচ অফ দ্য সিভিলাইজেশন ওয়াজ দ্য আর্লিয়েস্ট সিভিলাইজেশন টু প্রডিউস কটন? এখানের মধ্যে কোন সিভিলাইজেশন বা কোন সভ্যতা প্রথম কটন তৈরি করে? মনে রাখবে, হরপ্পা সভ্যতা। এবং এই কটনকে এরা একটা অন্য নামে ডাকতো, যার নাম হচ্ছে কি বলো? সিন্ডন। সিন্ডন, এই সিন্ডন নামে এরা কটনকে ডাকতো, ঠিক আছে। নেক্সট, টেরাকোটা মডেল অফ প্লাউ বা মাটির তৈরি লাঙ্গল কোথায় আবিষ্কার হয়েছে? এটাই মাত্র পড়ালাম, বলো কোথায় আবিষ্কার হয়েছে টেরাকোটা মডেল অফ প্লাউ? ঠিক আছে, এটা হচ্ছে বনওয়ালি অ্যান্ড বহরমপুর, মানে এই দুটোই। তার মানে অপশন ডি, বোথ এ অ্যান্ড বি, ঠিক আছে। নেক্সট হচ্ছে উডেন প্লাউ হ্যাভ বিন ডিসকভার্ড অ্যাট, উডেন প্লাউ মানে হচ্ছে কাঠের তৈরি লাঙ্গল, কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গান, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, নেক্সট এবার আমরা দেখবো এদের ইন্ডাস্ট্রি, ক্রাফটস এবং পটারি। দেখো, ইন্ডাস্ট্রি, ক্রাফট আর পটারি বলতে কি বলেছে? এরা কি কি ধরনের শিল্প বা কোন কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিল, কোন কোন ধাতুর কাজ করতো বা কোন কোন ধাতুর কাজ জানতো, এটা আমাদেরকে এখান থেকে দেখতে হবে। মনে রাখবে, হরপ্পা সভ্যতা যখনই বলবে তখন আমরা মনে রাখবো সেখানে আয়রনের কোনো ভূমিকা নেই বা আয়রন আবিষ্কার হয়নি। আর একটা জিনিস, হর্স থাকেনি, তবে এদের অবশিষ্টাংশ পাওয়া গেছে হর্সের চুরকোতটাতে, ঠিক আছে, সেটা আমরা একটু পরে দেখবো। যেমন এখন ডাইনোসর নেই, কিন্তু ডাইনোসরের অবশিষ্টাংশ তো পাওয়া গেছে, তাহলে আমরা কি বলবো এটা ডাইনোসর কেন্দ্রিক সভ্যতা আমাদের এখনকার সভ্যতাটা? একদমই না। ঠিক সেরকম ভাবে হর্সের অবশিষ্টাংশ পাওয়া গেছে, কিন্তু হর্স সেন্ট্রিক সভ্যতা ছিল না। সেরকম ভাবে আয়রনও কিন্তু আবিষ্কার হয়নি। তো এখানে মেনলি যে সমস্ত ক্রাফটস বা শিল্পের উপরে এরা কাজ করতো, সেগুলো হচ্ছে বিড বা অর্নামেন্ট মেকিং, ঠিক আছে, পুঁতির মালা তৈরি করতো, ঠিক আছে, স্টিয়েটাইট, জ্যাসপার, এসব পাথর দিয়ে ছোট ছোট পুঁতির মালা তৈরি করতো, বিড বা অর্নামেন্ট মেকিং, গহনা তৈরি করতো। তাছাড়াও কি কি, বালা, ঠিক আছে, আইভরি স্কেল, হ্যাঁ, হাতি দাঁতের কাজের বিভিন্ন রকম জিনিস, ঠিক আছে, মেটাল ওয়ার্কিং, বিভিন্ন ধাতুর জিনিস দিয়ে সুন্দর সুন্দর হার, গয়না এসব তৈরি করতো, ঠিক আছে। এর প্রমাণস্বরূপ কিভাবে আমরা বলতে পারি এর প্রমাণ? কারণ বিড মেকার শপ, মানে এই পুঁতির মালা বা জপমালা যেটাকে আমরা বলতে পারি, এই বিড মেকার্সদের দোকানের অস্তিত্ব কোথায় পাওয়া গেছে? বিড মেকার শপ পাওয়া গেছে হচ্ছে আমাদের চানহু দারোতে, ঠিক আছে। আর কোথায় পাওয়া গেছে? আর লোথালে পাওয়া গেছে, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট, এখান থেকে আর ইম্পর্টেন্ট কি কি হতে পারে? এখান থেকে আর ইম্পর্টেন্ট হচ্ছে আলাদিনো বলে একটা জায়গা আছে, আলাদিনো, মনে রাখবে, যেটা এখন করাচিতে আছে, করাচি, পাকিস্তান, ঠিক আছে। এই আলাদিনোতে কি কি পাওয়া গেছে? বিভিন্ন রকম নেকলেস পাওয়া গেছে, হার নেকলেস, কি দিয়ে তৈরি? গোল্ড বা সোনা, ঠিক আছে। এছাড়াও সিলভার, কার্নেলাইন, কার্নেলিয়ান, ঠিক আছে। এছাড়াও আরো অনেক রকম পাথর বা মূল্যবান জিনিসপত্র দিয়ে এখানে নেকলেসের অস্তিত্ব পাওয়া গেছে, ঠিক আছে। কিন্তু এখানে আমি আগেই বলেছি, এখানে মানুষজন লোহার ব্যবহার জানতো না, কিন্তু এরা মেটালার্জির ব্যবহার জানতো। মেটালার্জি মানে মানে ধাতু শিল্প। এরা অ্যালয় তৈরি করতে পারতো, এতটাই এরা উন্নত ছিল যে এরা সংকর ধাতু তৈরি করতে পারতো এবং ব্রোঞ্জ তৈরি করেছিল। ব্রোঞ্জ কার কার সংকর ধাতু, মানে কোন কোন ধাতু মিলিয়ে এই ব্রোঞ্জ সংকর ধাতু তৈরি করে? কপার আর কি, এটা তোমাদের কোশ্চেন, কমেন্ট বক্সে বলবে কপার আর কি মিলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আসা যাক পটারিতে। এখানকার যে পটারি, মানে তখনকার দিনের মানুষজন কুমোরের চাকা বা পোটার সুইল সম্পর্ক কিন্তু অবগত ছিল। মনে করে ভেবে দেখো কতটা ওরা অ্যাডভান্স হয়েছিল, পটার সুইল সম্পর্কে অবগত ছিল। এবং ওখানে যে মেনলি যে জিনিসটা, যে পটারি তৈরি করা হতো বা যে মাটির জিনিস তৈরি করা হতো, যেটাকে বলা হতো রেড ব্ল্যাক পটারি, আগুনে পুড়িয়ে লাল করে নেওয়া হতো এবং তার উপরে এরকম কালো কালো বিভিন্ন রকম মোটিভ, কালো কালো কালার দিয়ে বিভিন্ন রকম মোটিভস বা চিত্র বানানো হতো। সেটা বিভিন্ন রকম চিত্র হতে পারতো। সেই মোটিভগুলোর মধ্যে কি কি ছিল? মানে প্রথমে তো এটা তৈরি করে নেওয়া হতো, তৈরি করার পর তার উপরে বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করা হতো, যেমন হচ্ছে লিপ প্যাটার্ন বা পাতার ছবি আঁকা হতো সেই পটারির উপরে। তারপর হচ্ছে তোমার কি বিভিন্ন রকম গাছের ছবি আঁকা হতো, পিপল ট্রিজ হতে পারে। তারপর হচ্ছে তোমার বার্ড, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার মাছ,
বিভিন্ন রকম অ্যানিমেলস, এইসবের মোটিভস থাকতো। বুঝতে পারা গেছে? আর এটা কি? এটা হচ্ছে সেই আমাদের টেরাকোটা মডেল অফ প্লাউ বা গরুর গাড়ি বলতে পারো বা রথ বলতে পারো। ঠিক আছে, এই জিনিসগুলো হরপ্পা সভ্যতা থেকে পাওয়া গেছে। এবারে আসা যাক এদের স্ক্রিপ্ট। হরপ্পা সভ্যতার মেনলি স্ক্রিপ্ট যদি জিজ্ঞাসা করে তাহলে এদের স্ক্রিপ্ট ছিল পিক্টোগ্রাফিক। মনে রাখবে, পিক্টোগ্রাফিক বা লোগোসিলেবিক, মানে অনেকটা ছবির মতো করে আঁকা হতো, যেটা হচ্ছে ছবির মতো করে এঁকে যেটা দিয়ে বিভিন্ন মনের ভাব প্রকাশ করা হতো, যেটা এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। ঠিক আছে, এবারে আর যদি রাইটিং বলা হতো তাহলে এদের রাইটিং প্রসেস কিরকম ছিল, এটাকে বলা হয় বস্ট্রোফ্রেডন। বস্ট্রোফ্রেডন মানে এরা কিভাবে লিখতো, কোন প্রসেসে লিখতো? প্রথমে রাইট থেকে সরি প্রথমে রাইট থেকে লেফটে লিখতো, রাইট থেকে লেফটে। ঠিক আছে, তারপরে আবার লেফট থেকে রাইটে। এই প্রসেসটাকে বলা হয় কি বস্ট্রোফ্রেডন প্রসেস। এখানে এটাও হরপ্পা সভ্যতার মানুষজন ফলো করতো। বুঝতে পারা গেছে? এরপরে দেখো ইকোনমি। ইকোনমিতে যেখানে স্ক্রিপ্ট ছিল আমি আগেই করিয়ে দিয়েছি। দেখো ইকোনমি মেনলি ইকোনমি বা এদের অর্থনীতি কিভাবে চলতো, একটা সভ্যতা চালাতে গেলে তাদের তো টাকার দরকার, সেই টাকা বা সভ্যতা তৈরি সভ্যতাটা চালাতো কিভাবে, মেনলি এটাই বলতে চেয়েছে। তো ইকোনমি চলতো এদের মেনলি এগ্রিকালচারের উপরে বেশ করতে চলতোই, তার সাথে সাথে এরা কি করতো, ব্যবসা বাণিজ্য করতো। কি করতো? ব্যবসা বাণিজ্য বা ট্রেডের উপরেও নির্ভরশীল ছিল। এই ট্রেড শুধুমাত্র এক শহর থেকে, মানে হরপ্পা সভ্যতার মধ্যেই এক শহর, ধরো এটা হচ্ছে হরপ্পা, এটা মহেঞ্জোদারো, হরপ্পা থেকে মহেঞ্জোদারোতে বা মহেঞ্জোদারো থেকে হরপ্পার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বাইরের জায়গা থেকেও ইন্টারন্যাশনাল ট্রেডও কিন্তু হতো। মনে থাকে যেন, ইন্টারন্যাশনাল ট্রেডও কিন্তু এই হরপ্পা সভ্যতাতে হতো। কিভাবে বুঝতে পারলাম? কারণ এই হরপ্পা সভ্যতার সমসাময়িক আরো যে দুটো সভ্যতা ছিল, মেসোপটেমিয়া আর ইজিপ্ট, তো বিভিন্ন রকম হরপ্পা সভ্যতার জিনিস মেসোপটেমিয়াতে পাওয়া গেছে, আবার মেসোপটেমিয়ার বিভিন্ন জিনিস হরপ্পাতে পাওয়া গেছে। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে হরপ্পান সিল, হরপ্পার যে সিল ছিল, হরপ্পার বা হরপ্পান যে সিল ছিল, সেই সিল কোথায় খুঁজে পাওয়া গেছে? আমাদের মেসোপটেমিয়ার দুটো জায়গা, সুসা আর উর বলে দুটো জায়গা আছে যেটা মেসোপটেমিয়াতে, সেখানে কিন্তু হরপ্পার সিল খুঁজে পাওয়া গেছে। ঠিক আছে, আবার বিভিন্ন রকম মেসোপটেমিয়ার সিল, ঠিক আছে, মেসোপটেমিয়ার বিভিন্ন রকম সিল আবার মহেঞ্জোদারো নামক শহরে খুঁজে পাওয়া গেছে। তাহলে এর থেকে আমরা বলতে পারি কি, যে ইন্টারন্যাশনাল ট্রেডও হতো। ঠিক আছে, এবারে মেনলি মেসোপটেমিয়ান লোকেরা আমাদের এই হরপ্পান সভ্যতাকে বা ইন্দাস ভ্যালি এই জায়গাটাকে, ইন্দাস রিজিয়নটাকে একটা অন্য নামে ডাকতো। কি নামে ডাকতো? মেসোপটেমিয়ার লোকেরা আমাদের হরপ্পার জায়গাটাকে ডাকতো মেলুহা নামে। কি নামে? মেলুহা, মনে রাখবে, মেলুহা নামে। ঠিক আছে, মেসোপটেমিয়ার যে স্ক্রিপ্ট উদ্ধার করা গেছে সেই স্ক্রিপ্ট থেকে, ঠিক আছে, তিনটে মেনলি জায়গার নাম উল্লেখ পাওয়া গেছে, তিনটে ট্রেডিং স্টেশন বা ব্যবসা বাণিজ্যের মেন মেন স্থানের উল্লেখ পাওয়া গেছে। একটা হচ্ছে মেলুহা, ঠিক আছে, একটা হচ্ছে তোমার দিলমান, একটা হচ্ছে তোমার দিলমান, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার মাকান। ঠিক আছে, এগুলো কোন কোন জায়গাগুলো? এখন প্রেজেন্ট ডেতে দিলমান হচ্ছে তোমার বাহারিন বা পার্সিয়ান গালফের কাছাকাছি জায়গা, পার্সিয়ান গালফ, ম্যাপে দেখে নেবে পার্সিয়ান গালফ কোথায়। মেলুয়া তো ইন্দাস রিজন আমি বলিয়ে দিয়েছি। আর মাকান হচ্ছে তোমার মাকরান কোস্ট, যেটাকে বলা হয়, কোনটা বলা হয়? মাকরান কোস্ট, ওমান, ওমান, এটা ইন্দাস রিজন। ঠিক আছে, ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। এবারে এই ব্যবসা বাণিজ্য যে হতো তাহলে কি দিয়ে হতো? এদের ব্যবসা বাণিজ্যের আদান প্রদানের ভিত্তি কি ছিল? বাটার বা বিনিময় প্রথা। তুমি আমাকে কিছু জিনিস দাও, তার বদলে আমি তোমাকে কিছু জিনিস দেবো। এই বাটার সিস্টেমের মাধ্যমে কি হতো? বাটার সিস্টেমের মাধ্যমে তোমার তখনকার দিনে ব্যবসা বাণিজ্য চলতো। ঠিক আছে, এরপর দেখো ইম্পর্টেন্ট এখানে আরো অনেক কিছু আছে। হ্যাঁ, এবারে হচ্ছে তোমার এই ব্যবসা বাণিজ্যের জন্য এক জায়গা থেকে, এই ধরো হরপ্পা থেকে মহেঞ্জোদারো বা হরপ্পা থেকে মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া থেকে হরপ্পা আসতে হতো। এর জন্য কিভাবে যেত? তখনকার দিনে কিন্তু বোট, নৌকা বা শিপ এইসবের কিন্তু চালু হয়ে গেছিল। ঠিক আছে, এর প্রমাণ আমরা কোথা থেকে পাই? এই শিপের প্রমাণ আমরা পাই লোথাল অঞ্চল থেকে, যেটা গুজরাটে অবস্থিত। কারণ এই লোথালি ডকইয়ার্ড পাওয়া গেছে। ডকইয়ার্ড মানে হচ্ছে কোনো জাহাজ, যেমন মোটরসাইকেলের কোনো কিছু খারাপ হয়ে গেলে গ্যারেজ থাকে, ঠিক আছে, যেখানে মোটরসাইকেল রিপেয়ার করা হয়, সেরকম জাহাজ যেখানে রিপেয়ার করা হয় বা জাহাজ যেখানে ঠিক করা হয় সেটাকে বলা হয় ডকইয়ার্ড। এছাড়াও আরো তিনটে কি পোর্ট আবিষ্কার হয়েছে, যেগুলোর নাম হচ্ছে তোমার রংপুর, যেখানে যেখানে পোর্ট পাওয়া গেছে, একটা হচ্ছে রংপুর, একটা হচ্ছে তোমার সোমনাথ, আর একটা হচ্ছে তোমার বালাকোট। এই তিনটে জায়গায় কি পাওয়া গেছে? বন্দর পাওয়া গেছে। ঠিক আছে, আর মেনলি জাহাজ তৈরির, জাহাজ রিপেয়ারের জায়গা কোথায় পাওয়া গেছে? লোথালে। ঠিক আছে, একটু দেখে নাও লোথালটা কোথায়, আমি দেখাচ্ছি ছবিতে। ছবি কোথায় গেল? এই দেখো, একদম এই যেখানে লোথাল, এটা হচ্ছে লোথাল। আচ্ছা, এখানে চিনতে পারছো এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের এখন এই হরপ্পা সভ্যতা কিন্তু বেশিরভাগটাই পাকিস্তানের দিকে চলে গেছে, খুব কম অংশই আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে। তাও ইন্ডিয়া এখনো
খোঁড়াখুড়ির কাজ বা খনন কার্য চালাচ্ছে, পাকিস্তান তো এসব ছেড়েই দাও, ঠিক আছে। তো চিনতে পারছো কোনটা পাকিস্তান আর কোনটা আমাদের ইন্ডিয়া, আর কোনটা তার পাশে আছে বলো তো? এটা কি ইন্ডিয়ার পাশে যেটা আছে, এটা হচ্ছে আমাদের সি দিয়ে নাম, কি বলতো? চন্ডালপুরি বা চায়না, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পি বা পিসাজপুরি, ঠিক আছে, বা পাকিস্তান, ঠিক আছে। এরকম ভাবে মনে রাখবে, এটা চন্ডালপুরি, এটা পিসাজপুরি, আর মাঝখানে আমাদের প্যারি ভারত। দেখো নেক্সট, তাহলে আমরা এখান থেকে কি করে নিলাম? এখান থেকে আমরা মোটামুটি ইকোনমি দেখলাম। এবারে এখানে ইকোনমিতে যে কিছু কিছু জিনিস ব্যবসা বাণিজ্য হচ্ছে, তার মধ্যে নেওয়া দেওয়ার কিছু একটা ব্যাপার থাকে না, তাহলে এখানে এক্সপোর্ট আর ইম্পোর্ট কিছু কিছু থাকতো। এক্সপোর্ট একটু দেখলাম, ঠিক আছে। যে এই জিনিসগুলো আমাদেরকে মেসোপটেমিয়া থেকে আমরা এক্সপোর্ট করতাম, ঠিক আছে, মেসোপটেমিয়া থেকে যেসব জিনিসগুলো এক্সপোর্ট করতাম সেগুলো কি কি ছিল? সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কাপড় ছিল, গার্মেন্টস, হ্যাঁ। তারপর আর কি ছিল? তারপর হচ্ছে উল, পারফিউম, পারফিউমস, আর কি লেদার প্রোডাক্ট, লেদার প্রোডাক্ট, ঠিক আছে। আর হচ্ছে তোমার সিলভার, এই জিনিসগুলো আমরা কি করতাম? নিতাম কোথা থেকে? মেসোপটেমিয়া থেকে। আর আমরা মেসোপটেমিয়াকে কি কি দিতাম? ইম্পোর্ট কি কি করতাম? আমরা ইম্পোর্ট করতাম মেনলি কোপার, তারপরে তোমার হতে পারে হয় কার্নেলিয়ান, কার্নেলিয়ান, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার আইভরি বা হাতির দাঁত, তারপর হচ্ছে তোমার সেল, পালস, এসব এটসেট্রা। এগুলো আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের জিনিস ছিল, ঠিক আছে। আশা করি বুঝতে পারা গেছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এই যে ব্যবসা বাণিজ্য চলতো, এর তো ওজনের দরকার আছে, কোনো কারো কাছ থেকে কেউ কোনো জিনিস নিচ্ছে, কতটা দিচ্ছে, সেই সব জিনিসের একটা ধারণা তখন হরপ্পা সভ্যতার মধ্যে ছিল। তো ওরা এই ওজনের জন্য বা ওয়েট মেজারমেন্টের জন্য বাইনারি সিস্টেম ফলো করতো, বাইনারি, বাইনারি নাম্বার ফলো, বাইনারি সিস্টেমের যে ছোট ছোট নাম্বার ফলো করতো। যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে এদের একক হচ্ছে 1, 2, 8, 16, ঠিক আছে, 32, 64, এইসব একক ব্যবহার করতো। আর ছোট, আরো ছোট ক্ষেত্রে ডেসিমাল ইউনিট ব্যবহার করতো। যেমন হচ্ছে তোমার কি 160, 320, 640, 1600, হ্যাঁ, 3200, এই সমস্ত কি, এই সমস্ত ডেসিমাল বা ফ্র্যাকশনাল ইউনিট ওরা ওজনের জন্য ব্যবহার করতো, ঠিক আছে। এবারে এই যে আমরা এত কিছু বললাম যে ইম্পোর্ট করতো সেল, তারপরে তোমার আইভরি, হাতির দাঁত, এগুলোর প্রমাণ আমরা কোথা থেকে পাই? এর প্রমাণ আমরা পাই হচ্ছে যখন ঐতিহাসিকরা খনন কার্য চালাচ্ছিল তখন কতগুলো জিনিস খুঁজে পেয়েছে ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে সেল স্কেল, সেলের স্কেল, এটা কোথায় খুঁজে পেয়েছে? এটা খুঁজে পেয়েছিল হচ্ছে তোমার মহেঞ্জোদারোতে, মহেঞ্জোদারোতে। তারপর আর কি পাওয়া গেছে? আর একটা সেল অবজেক্ট পাওয়া গেছে, যেটা দিয়ে মেনলি মানে বলা হয় কি, কোন মেজারমেন্ট করা হয়, যে কত ডিগ্রি কোণে আছে। তো এটা কোথায় পাওয়া গেছে? এটা পাওয়া গেছিল সৌরাষ্ট্রে, সৌরাষ্ট্র, ঠিক আছে। আর কি, আর হচ্ছে আইভরি স্কেল, আইভরি স্কেল কোথায় পাওয়া গেছে? তাহলে এটা তোমাদের কোশ্চেন, বলো কমেন্টে বলো। নেক্সট আমি কোশ্চেন দেখেছি ওখানে আমি বলে দিচ্ছি। তাহলে এখানে কি, এ সেল স্কেল হ্যাজ বিন ফাউন্ডেড, ঠিক আছে। সেল স্কেল কোথায় পাওয়া গেছে? এইমাত্র বললাম, বলো। সেল স্কেল পাওয়া গেছে আমাদের মহেঞ্জোদারোতে, ঠিক আছে। সেল অবজেক্ট কোথায় পাওয়া গেছে? সেল অবজেক্ট পাওয়া গেছে আমাদের, সেল অবজেক্ট পাওয়া গেছে কোথায় বলো? যেটা হচ্ছে মেনলি কোন মাপা হয়, সেই সেল অবজেক্ট পাওয়া গেছে আমাদের, বলো, সৌরাষ্ট্রে, ঠিক আছে। নেক্সট আইভরি স্কেল, আইভরি স্কেল কোথায়? লোথালে, ঠিক আছে, ক্লিয়ার। এবারে আসা যাক রিলিজিয়ান। এখানে রিলিজিয়ানের তো জায়গা নেই, এখানে দেখো, তাহলে এটা সুন্দর না? রিলিজিয়ান, এখানে মেনলি বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ভিভিআই ভালো করে মনে রাখবে, যে হরপ্পা সভ্যতাতে মূর্তি পূজা হলেও, ভালো করে মনে রাখবে, হরপ্পাতে, সেটা চোখে লাগে, হরপ্পাতে আইডোলেটারি প্র্যাকটিস হলেও বা মূর্তি পূজা হলেও এখানে কোনো রকম টেম্পলের এক্সিস্টেন্স কিন্তু ছিল না, ঠিক আছে। এখানে পুজো বা প্রার্থনার মেন, মানে এদের যে পুজো বা প্রার্থনার স্টাইলটা ছিল, এটাকে বলা হয় অ্যানিমিজম। কি বলা হয়? অ্যানিমিজম। মানে কি? এরা পুজো করতো মেনলি কাদের? এরা পুজো করতো মেনলি গাছ, ট্রিজ, স্টোন বা পাথর, ঠিক আছে। তারপর হচ্ছে কি আরো অনেক, তোমার ধরো পাখি, হ্যাঁ, ষাঁড়, এইসব জিনিসদের পুজো করতো। গাছপালা, পশু পাখি, পাথর, এই সমস্ত জিনিসকে পুজো করতো। আর এই প্রসেসটাকে বলা হয় অ্যামিনিজম, ঠিক আছে। বুঝতে পারা গেছে? এই এর প্রমাণ আমরা কোথা থেকে পাই? এর প্রমাণ আমরা পাই দ্য গ্রেট বাথ, দ্য গ্রেট বাথের মতো বড় স্নানাগার আছে, কিন্তু কোনো মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি। এটা কি, এটা কোথায় পাওয়া গেছে? এটা পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, যেখানে মানুষজন কোনো রিচুয়াল থাকলে বা কোনো পবিত্র কিছু করার আগে সেখানে কি করতো? স্নান করতো, সেখানে স্নান করতো। বুঝতে পারা গেছে? এরপর দেখো,
এখানে মেনলি আমাদের হরপ্পা সভ্যতাতে যে সমস্ত জিনিসের পুজো করা হতো বা যে সমস্ত জিনিসকে পুজো করা হতো আমরা বললাম ট্রি, স্টোন, বার্ডস, বুল, এছাড়াও পুজো করা হতো লিঙ্গম বা ফ্যালাস, লিঙ্গ আর যোনি। ঠিক আছে, এই যোনিকে বলা হতো কি কাল্ট অফ ফার্টিলিটি, উর্বরতার দেবী। ঠিক আছে, কাল্ট অফ ফার্টিলিটি, ফার্টিলিটি বা উর্বরতা। ঠিক আছে, লিঙ্গ পুজো করা হতো, যোনি পুজো করা হতো। এছাড়াও পুঁজযুক্ত ষাঁড় বা হাম্পড বুলেরও পুজো করা হতো। ঠিক আছে, হাম্পড বুল। হ্যাঁ, তার সাথে সাথে ওয়ান হর্ন ইউনিকর্ন, যারা মহেঞ্জোদারো বইটা দেখেছো ঋত্বিক রোশনের, সেখানে দেখবে শেষকালে যখন ওরা ওই জায়গাটা বন্যায় ভেসে যাচ্ছে, অন্য জায়গায় আসছে, গঙ্গার কাছাকাছি, গঙ্গা মা নাম দিচ্ছে, তখন একটা সাদা ঘোড়া মাথায় শিং লাগিয়ে ঋত্বিক রোশনকে দেখা দিচ্ছে, তো ওটাই হচ্ছে ওয়ান হর্ন ইউনিকর্ন। ঠিক আছে, এছাড়াও এখানে পশুপতি মহাদেব আর তোমার মাদার গডেস, যেগুলোর আমরা ফিগারিন পেয়েছি বা যেগুলোর আমরা মূর্তি পেয়েছি খুঁজে, সেগুলোরও পুজো করা হতো। এই পশুপতি মহাদেবের যেই শিলটা পাওয়া গেছে, এখান থেকে কোশ্চেন আসে, সেই শিলটায় যে সমস্ত প্রাণীগুলো ছিল, সেই প্রাণীগুলো কি বলতে পারবে কেউ? আমার এখানে একটা ছোট করে সূত্র মনে রাখবে, যদি ভালো লাগে, ডি ব্রেড। হ্যাঁ, এই ডি ব্রেড দিয়ে আমরা কি বলতে পারি? ডি দিয়ে হচ্ছে ডিয়ার বা হরিণ, বি দিয়ে হচ্ছে বাফেলো বা মহিষ, আর দিয়ে হচ্ছে রাইনো বা গন্ডার, ই দিয়ে হচ্ছে তোমার কি এলিফ্যান্ট বা হাতি, আর টি দিয়ে হচ্ছে তোমার টাইগার। বুঝতে পারা গেছে? ক্লিয়ার? নেক্সট দেখো, তাহলে এখানে কোশ্চেনগুলো এবার করা যাক। ফায়ার অল্টার্স মেনলি কোথায় পাওয়া গেছে? ফায়ার অল্টার্স মানে হচ্ছে অগ্নিকুণ্ড। ঠিক আছে, ফায়ার অল্টার্স মানে হচ্ছে অগ্নিকুণ্ড। আমরা যখন চ্যাপ্টারগুলো মানে পরের ক্লাসে যখন প্রত্যেকটা ইম্পর্টেন্ট সাইট দেখবো, তখন আমরা এগুলো পড়ে নেবো। দেখো এখানে কোশ্চেনগুলো করো, ফায়ার অল্টার বা অগ্নিকুণ্ড কোথায় পাওয়া গেছে? এখানে এটা অ্যান্সার হবে কি কালীগঙ্গান। ঠিক আছে, এখানে কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমাল ইজ নট সারাউন্ডেড দ্য সিল পশুপতি মহাদেব? পশুপতি মহাদেবের যে সিলটা ছিল, কোন প্রাণীটা সেখানে ছিল না? এখানে উত্তর কি হবে? দেখো ডি ব্রেড চলে এসেছে, ইউনিকর্ন কিন্তু ছিল না, ইউ কিন্তু ছিল না, তাহলে উত্তর হবে এটা। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। এবার এখানে বলা, নেক্সট কোশ্চেন বলা আছে, কফিন কন্টেনিং বডিজ হ্যাভ বিন ফাউন্ড ইন, মানে কফিনের ভিতরে রাখা বডি কোন জায়গায় পাওয়া গেছে? এটা জানার আগে আমাদেরকে আরেকটা জিনিস এখানে ছোট করে জেনে নিতে হবে, যেটা হচ্ছে এখানে যখন মানুষ মারা যেত, তাদেরকে কিভাবে কবর বা কিভাবে পোড়ানো হতো, কি করা হতো? মেনলি ডেড বডিজকে, ভালো করে শুনবে, ডেড বডিজ গুলোকে নর্থ সাউথ ডাইরেকশনে শোয়ানো হতো। ঠিক আছে, এটা নর্থ, এটা সাউথ, এই ডাইরেকশনে শোয়ানো হতো। ঠিক আছে, নর্থ সাউথ ডাইরেকশনে। এবং এর সাথে সাথে তাদের কবরের মধ্যে দেওয়া হতো ইম্পর্টেন্ট বা দরকারি যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র, টুলস, যেমন বিভিন্ন রকম পোটারি হতে পারে, মাটির জিনিসপত্র হতে পারে, গয়না হতে পারে, কিন্তু সেগুলো কি ছিল? মানে কম দামি ছিল। ঠিক আছে, অতটাও এক্সপেন্সিভ ছিল না, লেস এক্সপেন্সিভ। হ্যাঁ, নেক্সট, এদের বুরিয়াল বা কবর দেওয়ার প্রসেস অনেকগুলো ছিল। প্রথম প্রসেস হচ্ছে কমপ্লিট বুরিয়াল, যেখানে সম্পূর্ণভাবে মানুষ মারা গেলে তাকে মানে পুড়িয়ানো তো নয়, তাকে কবর দিয়ে দেওয়া হতো। সেকেন্ড হচ্ছে ফ্র্যাকশনাল বুরিয়াল, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বা খুব বলতে পারো একটু ভায়োলেন্ট টাইপসের। ফ্র্যাকশনাল বুরিয়াল কিরকম? যেখানে মানুষ মারা যাওয়ার পর তাদেরকে কি করা হতো? ফেলে রেখে দেওয়া হতো। তার ফেলে রেখে দেওয়া হতো এবং বিভিন্ন রকম প্রাণী, পশু, পাখি, শকুন এসে তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেত। তারপরে তাকে কি করা হতো? কবর দেওয়া হতো ফ্র্যাকশনাল বুরিয়ালে। নেক্সট হচ্ছে তোমার ক্রিমেশন, যেখানে ক্রিমেশন ফলোড বাই বুরিয়াল অফ দ্য অ্যাসেস, যেখানে পুরানোর পর তার ছাই ভস্মকে কি করা হতো? যেখানে পুরানোর পর তার ছাই ভস্মকে কবর দেওয়া হতো। ঠিক আছে, এবারে অনেকগুলো সাইটে অনেকগুলো ইম্পর্টেন্ট খবর পাওয়া গেছে। যেমন দেখো, হরপ্পাতে কি পাওয়া গেছে? হরপ্পাতে কফিন কন্টেনিং বডি পাওয়া গেছে, যেখানে কফিনের ভিতরে বডি আছে, কফিনের কন্টেনিং বডি। নেক্সট হচ্ছে তোমার কালীবঙ্গানে কি পাওয়া গেছে? কালীবঙ্গানে গোল গোল গর্তের মতো পাওয়া গেছে, যেখানে হচ্ছে তোমার যেগুলো ধরা হয় যে যেখানে মানুষের কবর দেওয়া হতো, এবং তার ভিতরে অনেক পোটারি, মাটির জিনিসপত্র, ইম্পর্টেন্ট গয়না, মানে দরকারি জিনিসপত্র সবকিছুই কালীবঙ্গানের ভিতরে আছে। ঠিক আছে, স্মল সার্কুলার পিট পাওয়া গেছে এখানে। মনে রাখবে, হরপ্পাতে যে কফিনগুলো পাওয়া গেছে দুই রকমের, একটা হচ্ছে R37 আর একটা হচ্ছে তোমার H টাইপস, এগুলো টাইপস। হ্যাঁ, নেক্সট নেক্সট আর কি কি পাওয়া গেছে? সরি, এটা রোপার বলে একটা জায়গাতে ডগস, মানে কুকুরের তার মালিকের সঙ্গে কবর দেওয়া, যে ডগস উইথ মেন বুড়িয়াল পাওয়া গেছে। ঠিক আছে, রোপারে। আর কি? আর আর লোথাল বলে একটা জায়গাতে, যেটা যেখানে কি ছিল লোথালে, এইমাত্র একটু আগে আমরা বললাম, লোথালে ডকইয়ার্ড ছিল বা জাহাজ রিপেয়ার করা, শিপ রিপেয়ারের জায়গা। সেখানে কি করা হতো? মেল আর ফিমেলের স্কেলিটন পাওয়া গেছে একসাথে, মেল অ্যান্ড ফিমেল স্কেলিটন। এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, মনে রাখবে। দেখো তাহলে,
এখান থেকে আমরা বলতে পারবো হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমাল ইজ নট সারাউন্ডেড, এটা তো বললাম। কফিন কন্টেনিং বডিজ হ্যাভ বিন ফাউন্ড ইন, তাহলে উত্তর কি হবে? এইমাত্র আমরা বললাম উত্তর হবে হরপ্পা। কি হবে? হরপ্পা। নেক্সট, কোন সাইডে তোমার ঘোড়ার অস্তিত্ব পাওয়া গেছে? এটা আমি পড়ানোর সময় বলেছিলাম সুরকতটা, ঠিক আছে। এবারে ডগস উইথ মেন, কুকুরের সাথে মানুষের কবর কোথায় পাওয়া গেছে? রোপারে। এই পেয়ার মানুষ, ছেলে আর মেয়ের স্কেলিটন বা কঙ্কাল পাওয়া গেছে কোথায় একসাথে? কোথায় এটা বললাম বলো? এটা হচ্ছে তোমার লোথালে। কোথায়? লোথালে, ঠিক আছে। এবারে দেখো, এবার এখান থেকে ইম্পর্টেন্ট দেখো যে হরপ্পান কিছু কিছু জিনিস ছিল যেগুলো ওরা আমদানি করতো। কোথা থেকে? গোল্ড আমদানি করতো ওরা মেনলি, আফগানিস্তান, ইরান, কোলার। কোপার কোথা থেকে করতো? কোপার করতো ক্ষেত্রী মাইন থেকে, রাজস্থান, বালুচিস্তান, ওমান, এসব জায়গা থেকে। টিন আফগানিস্তান, ইরান। ল্যাপিস লাজুলি সর্তুগায় আফগানিস্তানের, জেড পামির, এগুলো সব দেখে নেবে। স্টিয়েটাইট, তাপি, লিড সাউথ ইন্ডিয়া, সিলভার, জোয়ার মাইন্স অফ রাজস্থান, মেসোপটেমিয়া, এইসব জায়গা থেকে এরা এইসব জিনিসগুলো আমদানি করতো, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই থাক। নেক্সট দিন আমরা প্রত্যেকটা সাইড নিয়ে ডিটেলসে ডিসকাস তো করবোই, কোশ্চেনের মাধ্যমে করবো, এমসিকিউ এর মাধ্যমে। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট যা যা করার করে নিও। আর তোমরা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাও তোমরা যদি আমাকে একটু স্পেসিফিক করে বলে দিও, তাহলে সেটা আমার জন্য আরো ভালো হয়। তাহলে আমার জিনিসগুলো শর্ট আউট করতে সুবিধা হবে। ঠিক আছে, চলো আজকের মতো বাই, থ্যাংক ইউ।